স্বাগত ক্র্যাকিট একাডেমিতে। আমি রাহুল এবং আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 13 তারিখের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো কোনো কথা না বলে চলুন তাহলে আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত সংসদের, সংসদ মানে কি, সংসদের 3টে স্তম্ভ আমি দেখিয়ে দিই এখানে। টোটাল আমরা যদি পার্লিয়ামেন্টের কথা বলি, পার্লিয়ামেন্ট মানে হচ্ছে সংসদ। আচ্ছা, আগে প্রশ্নটা বলে নিই, সংসদের প্রথম আনুষ্ঠানিক অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল এবং দিনটি ছিল 13ই মে, মানে আজকের দিনে। আচ্ছা, তো পার্লিয়ামেন্টের মধ্যে 3টে স্তর যথাক্রমে, প্রথম হচ্ছে লোকসভা, দ্বিতীয় হচ্ছে রাজ্যসভা এবং তৃতীয় হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি। তো এই 3টে হচ্ছে পার্লিয়ামেন্টের স্তম্ভ। তো তার মধ্যে এই দুটো, লোকসভা এবং রাজ্যসভাকে বলা হয় হাউস, এবং প্রেসিডেন্ট হচ্ছে একটা আলাদা বডি। তো লোকসভা এবং রাজ্যসভার প্রথম যেটা আনুষ্ঠানিক অধিবেশন ঘটেছিল সেটা ঘটেছিল 1952 সালে। আচ্ছা, একই সঙ্গে পার্লিয়ামেন্টের যে আর্টিকেল নম্বর আমাদের সংবিধানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল নম্বর 79। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, 2026 সালের মে মাসে, মানে এই বছরেরই মে মাসে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড কিংবা এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল, যেটাকে আমরা ডিজি বলি, তো ডিজি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন দেওয়া আছে নলিন প্রভাত, মনীষ দয়াল সিং, দলজিৎ সিং চৌধুরী এবং রাহুল রাজপুতরা। তো এর সঠিক উত্তর হচ্ছে নলিন প্রভাত, যাকে ডিজি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, এনএসজি কি তাহলে, কিংবা ন্যাশনাল সিকিউরিটি গার্ড হচ্ছে ভারতের একটি অভিজাত সন্ত্রাস বিরোধী ইউনিট। কোন বিরোধী ইউনিট? অ্যান্টি টেররিজম ইউনিট, যা সাধারণত কী নামে পরিচিত? ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত। আপনারা নিকনেমটা মনে রাখবেন, ব্ল্যাক ক্যাটস। তো ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত। এবং এটি কবে তৈরি হয়েছিল? তো 1984 সালের অপারেশন ব্লু স্টারের পরে 1986 সালে, মানে আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে এই বাহিনীটিকে আনুষ্ঠানিকভাবে তৈরি করা হয়েছিল 1986 সালে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি আরব সাগরে ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে বরুণ 2026 নামক দ্বিপাক্ষিক নৌ মহড়া মানে কি এক্সারসাইজ, যেটা বলা হয়ে থাকে এক্সারসাইজ, যেটা দুই দেশের মধ্যে সেনাবাহিনী নিয়ে কিংবা নৌবাহিনী নিয়ে কোনো কিছু একটা দেখানো হয়ে থাকে, তো সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এটাই প্রশ্ন রয়েছে। অপশন দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউএস, ফ্রান্স, যুক্তরাজ্য মানে কি ইউকে, এবং রাশিয়া। তো কোন দেশটি? এর উত্তর হচ্ছে ফ্রান্স। তাহলে ফ্রান্সের সঙ্গে নৌবাহিনীর বরুণ 2026 নামে মহড়াটি শুরু করা হয়েছে। আচ্ছা, ফ্রান্সের সঙ্গে যে বাইল্যাটেরাল আছে, দ্বিপাক্ষিক মানে কি? দ্বিপাক্ষিক মানে হচ্ছে বাইল্যাটেরাল। আচ্ছা, বাইল্যাটেরাল মহড়া কবে থেকে শুরু হয়েছিল ভারত আর ফ্রান্সের মধ্যে? তো এর উত্তর হচ্ছে 1993 থেকে। কিন্তু 2001 থেকে, আপনারা এখানে দেখে নেবেন লেখা আছে 2001 সালে এর নাম, যে মহড়ার নাম, সেটাকে বরুণ নামকরণ করা হয়। শুরু কবে হয়েছিল? 1993। এবং 2001 সালে, মানে আফটার 8 ইয়ার্স এর নাম কিন্তু বরুণ হিসেবে দেওয়া হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দ্য আর্কিটেকচার অফ মডার্ন ইন্ডিয়া শীর্ষক বহুল চর্চিত একটি নতুন বই, এটি সম্প্রতি কোন বিখ্যাত ভারতীয় লেখক প্রকাশ করেছেন? অপশন আছে শশী থারুর, অমিতাভ ঘোষ, রামচন্দ্র গুহ, নাকি অরুন্ধতী রায়। এর সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে রামচন্দ্র গুহ। বইটার নাম মনে রাখবেন, দ্য আর্কিটেকচার অফ মডার্ন ইন্ডিয়া, কথায় মডার্ন ইন্ডিয়ার গঠন নিয়ে লেখা এই একটি বই। আচ্ছা, তারই সঙ্গে কিছু মনে রাখবেন, এই প্রখ্যাত ঐতিহাসিকের আগে ইন্ডিয়া আফটার গান্ধী বইটির জন্য তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন। কে জিতেছিলেন? রামচন্দ্র গুহ। তো এই বইটির ঠিক আগে কোন বই? ইন্ডিয়া আফটার গান্ধী, তাই সেই বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু তাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আচ্ছা এটা একটু হিন্দি হয়ে গিয়েছে, আমি এখানে বাংলায় লিখে দিই। প্রত্যন্ত উপজাতীয় গ্রামগুলিতে 100% সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক সম্প্রতি কোন স্কিমের সম্প্রসারণ করেছেন? স্কিম কিংবা যোজনা। আচ্ছা, অপশন আছে পিএম কুসুম, পিএম সূর্যোদয় যোজনা, পিএম উজ্জ্বলা এবং পিএম সৌভাগ্য। আচ্ছা, 100% সৌর বিদ্যুৎ কথাটা আপনারা মাথায় রাখবেন। সৌর বিদ্যুৎ মানে কি? সোলার প্যানেল নিয়ে কথা। তো এই হিসেবে পিএম সূর্যোদয় যোজনা সম্প্রসারণ করা হয়েছে। আচ্ছা, পিএম উজ্জ্বলা যোজনায় কী করা হয় তাহলে? পিএম উজ্জ্বলা যোজনায় বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করা হয়, এবং সৌর বিদ্যুতের কাজ কিন্তু পিএম সূর্যোদয় যোজনার আন্ডারে করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য কিংবা কোন রাজ্যের ঐতিহ্যবাহী লাক্ষাচুরি কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে, যেটাকে সাধারণত জিআই ট্যাগ বলা হয়ে থাকে। সো জিআই ট্যাগ পেয়েছে লাক্ষাচুরির জন্য কোন রাজ্য? রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, নাকি তেলেঙ্গানা। আচ্ছা, তারই আগে জিআই ট্যাগ নিয়ে কিছু আমরা আলোচনা করে নিই।
তো জিআই ট্যাগ হচ্ছে একটা এখানে দেখতে পাচ্ছেন জিওগ্রাফিক্যাল মানে কি ভৌগোলিক কোনো একটি নির্দিষ্ট এরিয়াকে সাধারণত প্রতিফলিত করবে কিংবা প্রতিসারিত করবে বলতে পারেন। যেমন বাংলার ক্ষেত্রে আমরা যদি বলি দার্জিলিং এর চা, যদি আমরা বলি দার্জিলিং টি এর যদি কথা বলি, তাহলে দার্জিলিং টি কিন্তু দার্জিলিং এরিয়ার জন্যই বিখ্যাত এবং দার্জিলিং এরিয়ার ভৌগোলিক একটা ব্যাখ্যা সবার সামনে তুলে ধরে। তো একইভাবে লাক্ষাচুরি একটি নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ার খুব একটা ফেমাস বলতে পারে, যেমন মালদার আম হতে পারে। তো একইভাবে এই লাক্ষাচুরি কিন্তু যে জিআই ট্যাগ পেয়েছে সেটা হচ্ছে রাজস্থান থেকে। কোন স্থান থেকে? রাজস্থান থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, জিআই ট্যাগ নিয়ে একটা জিনিস দেখে নেবেন, ভারতে জিআই ট্যাগ কোন অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো সেটা হচ্ছে 1999 সালের রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999 দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, জিআই ট্যাগ 10 বছরের ভ্যালিডিটি থাকে এবং তারপরে তাকে রিনিউ করানো যায় কিংবা রিনিউয়াল করানো যায়। পরবর্তী প্রশ্ন, সপ্তম প্রশ্ন হচ্ছে রসায়ন বিদ্যায় কোন রাসায়নিক যৌগকে সাধারণভাবে ফিলোসোফার্স উল বলা হয়? আচ্ছা, স্পেলিংটা দেখে নেবে এখানে, ফিলোসোফার্স উল বলা হয়ে থাকে, যা প্রসাধন সামগ্রী মলম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। অপশন দেওয়া আছে সিলভার ব্রোমাইড, ক্যালসিয়াম কার্বনেট, জিঙ্ক অক্সাইড নাকি কপার সালফেট। এর সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হবে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন বেবি পাউডারে, আগেকার দিনে কোনো সময় কেটে ফেটে গেলে তার জন্য যে মলম তৈরি, সেই মলম তৈরির কাজে কিন্তু এই জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হতো। কিংবা কিছু কিছু ফিলোসোফার কিন্তু ক্যান্সারের চিকিৎসার জন্যও জিঙ্ক অক্সাইডকে কিন্তু সলিউশন হিসেবে কিংবা ঠিক হওয়ার ওষুধ হিসেবে বলেছেন। আচ্ছা, জিঙ্ক অক্সাইডের সংকেত কি? তো এটা মনে রাখুন ZnO। Zn এর সংকেত হচ্ছে জিঙ্ক এবং ও হচ্ছে অক্সিজেন, এক কথায় অক্সাইডের সংকেত। তো ZnO হচ্ছে জিঙ্ক অক্সাইডের চিহ্ন কিংবা সংকেত। পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবেশ বান্ধব প্রকল্পগুলিতে অর্থায়নের জন্য ভারতের কোন বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্প্রতি একটি বিশেষ গ্রিন ডিপোজিট স্কিম, আচ্ছা এটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি এখানে লিখে দিই, গ্রিন ডিপোজিট স্কিম চালু করেছে। তো গ্রিন ডিপোজিট স্কিম চালু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন ব্যাংক? তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এই গ্রিন ডিপোজিট স্কিমটি চালু করেছে। আচ্ছা, গ্রিন থেকেই বোঝা যাচ্ছে পরিবেশ বান্ধব কিছু একটা ডিপোজিটের কাজ হবে এখানে। তাহলে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ উত্তোলন কিংবা পরিবেশ বান্ধব যেসব স্টার্ট আপ কিংবা বিভিন্ন ধরনের কোম্পানির যে কাজকর্ম, সেইগুলোকে কিন্তু এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রিন ডিপোজিটের মাধ্যমে কিন্তু অর্থায়ন করবেন। আচ্ছা, 2023 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রিন ডিপোজিট গ্রহণের জন্য ব্যাংকগুলির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক জারি করেছিল। এবং আচ্ছা, স্টেট ব্যাংক রিলেটেডই একটা কথা, সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পুরাতন নাম। একে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম কবে করা হয়? তো সেটা করা হয়েছিল 1955 সালের 1 জুলাই, 1 জুলাই। তার আগে এই ব্যাংকটির নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য আজীবন অবদানের জন্য 2026 সালে কাকে সম্মানজনক বিজ্ঞান রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? অপশন দেওয়া আছে ডক্টর কে শিবান, ডক্টর এস সোমনাথ, ডক্টর টেজি থমাস নাকি ডক্টর ঋতু কারিদার। আচ্ছা, টেজি থমাসকে নিয়েও একটা খুব ফেমাস তিনি ইনভেনশন করেছিলেন, আপনারা কমেন্টে জানাবেন। আর ডক্টর এস সোমনাথ নিয়ে আমি বলে দিই, ডক্টর এস সোমনাথ ছিলেন আমাদের ইসরোর চেয়ারম্যান। আচ্ছা, তাকেই কিন্তু এখানে এই বিজ্ঞান রত্ন পুরস্কারটি দেওয়া হয়েছে। আচ্ছা, বিজ্ঞান রত্ন পুরস্কার দেইকে, তো সেটা হয়ে যায়, সেটা দিয়ে থাকে ন্যাশনাল সায়েন্স অ্যাওয়ার্ড থেকে। এর ন্যাশনাল বিজ্ঞান অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। এর 4টে স্টেজ, একটা হচ্ছে বিজ্ঞান রত্ন, দ্বিতীয় আরেকটা যে মানে এরিয়া আন্ডারে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে বিজ্ঞান শ্রী, যেটা সাধারণত বিজ্ঞান রত্নের কিছুটা নিচু যাদের কর্ম থাকবে তাদেরকে বিজ্ঞান শ্রী দেওয়া হয়ে থাকে। তারপরে বিজ্ঞান ইউবা, যেটা সাধারণত 45 বছরের কম বয়সের সায়েন্টিস্টদের দেওয়া হয়ে থাকে। এবং 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞান টিম, যেটা সাধারণত কোনো অর্গানাইজেশনকে দেওয়া হয়ে থাকে। তো এই ছিল আমাদের প্রশ্ন। পরবর্তী
গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে? এক কথায় এটা আপনারা একটু লিখে দেবেন। এক কথায় গ্লোবাল ট্রানজিশন ইন্ডেক্স কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে? তো এর উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিংবা WEFO বলা হয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই সংস্থা কী বার করে? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স বার করে, যে কোন দেশের এনার্জির কতটা প্রয়োজন কিংবা কীভাবে ব্যবহার করছে সেই এনার্জিগুলো, এইগুলো নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা হয়, যেটার কাজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি সমাপ্ত উবার কাপ 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্টটি কোন বিভাগের সঙ্গে যুক্ত? আচ্ছা, উবার কাপ কাদের মধ্যে খেলা হয়ে থাকে? এটা হচ্ছে এটার প্রশ্নের মূল প্রশ্ন। তো পুরুষদের দলগত চ্যাম্পিয়নশিপ, নাকি মহিলাদের দলগত চ্যাম্পিয়নশিপ, নাকি মিক্সড ডাবলস, নাকি জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ? তো এর সঠিক যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে মহিলাদের দলগত চ্যাম্পিয়নশিপ। মহিলারা এই খেলায় অংশগ্রহণ করে থাকেন। আচ্ছা, মহিলাদের তো হলো উবার কাপ, তাহলে পুরুষদেরও তো দলগত চ্যাম্পিয়নশিপ থাকার কথা, সেটার নাম কি? তো সেটার নাম হয়ে যাবে থমাস কাপ, THOMAS, থমাস কাপ। তো মহিলাদের হচ্ছে উবার কাপ এবং পুরুষদের হয়ে যাবে থমাস কাপ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, লিথিয়াম ও কপারের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ সুরক্ষিত করতে ভারত সম্প্রতি কোন দক্ষিণ আমেরিকা, আচ্ছা এটা লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, দক্ষিণ আমেরিকান দেশের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে? এক কথায় মৌ চুক্তি স্বাক্ষর করেছে। মৌয়ের পুরো নাম সাধারণত বলা হয় মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তো দক্ষিণ আফ্রিকার ব্রাজিল দেশ, পেরু, কলম্বিয়া, চিলি, তিনটে দেশ দক্ষিণ আমেরিকার দেশ। তো এখানে চিলির সঙ্গে ভারত কিন্তু মৌ স্বাক্ষরিত করেছে খনিজ পদার্থ সরবরাহের জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বায়ুসেনা IAF সম্প্রতি যে সামার এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে তার সম্পূর্ণ রূপটি কি? এটা সমর। এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসিউড রিটালিয়েশন। এটা হচ্ছে এই সামারের সম্পূর্ণ রূপ, যেটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল অ্যাসিউড রিটালিয়েশন। এখানে SAMAR, এখানে টিটা যদি সরিয়ে দিই তাহলে এটা হচ্ছে সামার। এই সামারের কিন্তু পুরো নাম হচ্ছে এটা, সারফেস টু এয়ার মিসাইল অ্যাসিউড রিটালিয়েশন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, 2026 সালের কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গোষ্ঠীর সভাপতিত্ব বা প্রেসিডেন্সি ঘোষণা করছে? এই বছর তাহলে ব্রিক্সের সভাপতিত্ব কে করবে? তো এই বছর ব্রিক্সের সভাপতিত্ব করছে আমাদের ভারত। আচ্ছা, ব্রিক্স কি তাহলে? ব্রিকের শুরু হয়েছিল 2006 সালে। ব্রিকের পুরো নাম কি? এখানে 4টে দেশ নিয়ে গঠন যেহেতু হয়েছিল, সেই 4টি দেশের প্রথম লেটারকেই নেওয়া হয়। সে প্রথমে হচ্ছে ব্রাজিল, তারপরে হচ্ছে রাশিয়া, পরবর্তী হচ্ছে ইন্ডিয়া এবং শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে চায়না। এই 4টি নিয়ে গঠন করা হয়েছিল 2006 সালে। ঠিক 4 বছর পর, আফটার 4 ইয়ার্স, এর সঙ্গে কিন্তু সাউথ আফ্রিকাও যুক্ত হয়ে পড়ে। এর জন্য সেখানে চলে এসেছিলো, ফর সাউথ আফ্রিকা। এখন বর্তমানে এর 10টিরও বেশি দেশ কিন্তু ব্রিক্সের সঙ্গে যুক্ত। তার জন্য এখানে বর্তমানে এই ব্রিককে ব্রিক্স প্লাস বলা হয়ে থাকে। প্লাস মানে আরও অনেক দেশ বর্তমানে এই ব্রিক্সের সঙ্গে যুক্ত। আজকের শেষ প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন কিংবা ECCI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে মডেল কোড অফ কন্ডাক্ট কিংবা MCC লঙ্ঘনের রিপোর্ট করার জন্য কোন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে? এর উত্তর হবে সি ভিজিল। তো সি ভিজিলের মাধ্যমে কী হবে? কেউ যদি কোনো জায়গায় দেখে ভোট নিয়ে কোনো কিছু 2 নম্বরই কাজ করার কেউ চেষ্টা করছে, তাহলে সে সি ভিজিল অ্যাপের মাধ্যমে, সি ভিজিল অ্যাপের মাধ্যমে কী করতে পারবে? ছবি বা ভিডিও তুলে সরাসরি নির্বাচন কমিশনকে এর সম্বন্ধে অভিযোগ জানাতে পারবে। তাহলে হবেটা কি? অভিযোগ দায়ের করার ঠিক 100 মিনিটের মধ্যেই কিন্তু ফ্লাইং স্কোয়াড কিংবা নির্বাচনী আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করবে। এই হচ্ছে সি ভিজিল অ্যাপের কাজ। আচ্ছা, নির্বাচন কমিশন গঠন কবে হয়েছিল? তো সেটা হয়েছিল 1950 সালের 25শে জানুয়ারি। এবং এই দিনটিকে কিন্তু আমরা জাতীয় ভোটার দিবস হিসেবেও পালন করে থাকি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে
কমেন্ট করে অবশ্যই আপনারা জানাতে পারেন। তো ততক্ষণে সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।